সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, রাষ্ট্রপতি চুপ্পুকে দেখে মারমুখী জামায়াত, কি ঘটতে চলেছে বাংলাদেশে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চুপ্পুকে বাদর নাচ নাচাল বিএনপি, সংসদীয় নাটকে জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ট্রাম্পের শুল্ক, ইরানের যুদ্ধ, বাংলাদেশে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশিদের দুঃসংবাদ জানাল স্পেন, আতঙ্কিত বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এআই ফাঁদে বাংলাদেশ, ছাড় পেলেন না তারেক থেকে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অদম্য বঙ্গবন্ধু, অপরাজেয় বাঙালি, ১৩ মার্চের উত্তাল জনসমুদ্র ও বাঙালির স্বাধীনতা শপথ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে কোনো দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান, কিন্তু বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যে দৃশ্যপট তৈরি হল, তা দেখে বোঝার জো নেই যে সে দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। বিশৃঙ্খলা হতে পারে, তার একটা আন্দাজ আগেই পাওয়া গিয়েছিল। অধিবেশন শুরু হওয়ার আগের দিন জামায়াতে বৈঠক বসে। মূলত সংসদে তাদের রণকৌশল ঠিক করতেই এই বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার কথায়, আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর, কিন্তু বিএনপি কী কারণে এটি করছে সেটা আমরা জানি না। নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে ভাষণ পাঠ করাচ্ছে সেটা তাদের কাছে পরিষ্কার নয়। তবে বিষয়টি নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানিয়ে দেওয়া হবে। তাদের নেতৃত্বে বিরোধী দলের একটি পৃথক বৈঠক হয়। বিএনপির তরফে কিন্তু আগে থেকেই একটি বার্তা দিয়ে রাখা হয়েছিল। জামাতের জন্য তাদের বার্তা ছিল তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে জামাত বা এনসিপির মতো দলের সব কথা শুনে সংসদ চালাবার কোনো প্রয়োজন নেই। বিএনপি কোনো নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, যার জন্য তারা জামায়াতের ব্ল্যাকমেইলের রাজনীতির শিকার হবে। কপাল ভালো বলতেই হচ্ছে, কারণ বিউগলে বাজছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সেটা না বাজারে বোঝার উপায় ছিল না এটা জাতীয় সংসদ না বিক্ষোভ মঞ্চ। আরও মোটা দাগে পাড়ার রক। রাষ্ট্রপতি এসে গিয়েছেন, জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। অধিবেশনের মনিটরে প্রদর্শিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা। জামাতসহ বিরোধী দলের সাংসদরা চেয়ারে বসে আছেন। রাষ্ট্রপতির বডিগার্ড তাদের দাঁড়াতে বলছেন। উঠে দাঁড়াতে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। কে শোনে কার কথা? বিউগলে জাতীয় সঙ্গীত প্রায় অর্ধেক বাজানো হয়ে গিয়েছেন। বিরোধী নেতারা দাঁড়ালেন বটে, কিন্তু এমনভাবে দাঁড়ালেন যা দেখে মনে যে কারুর মনে হবে না দাঁড়ালেন নয়, তাই দাঁড়াতে হচ্ছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর রাষ্ট্রপতি চুপ্পু ভাষণ পাঠ করবেন। শুরু হলো স্লোগান। বিরোধী নেতাদের হাতে প্ল্যাকার্ড। কোনো প্ল্যাকার্ডে লেখা রাষ্ট্রপতি স্বৈরাচারী, কোনোটায় লেখা রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দালাল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যারা জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়াতে জানে না, তাদের থেকে রাষ্ট্রপতিক সম্মান প্রদর্শন আশা করাটাই অন্যায়। বিতর্কের শেষ এখানেই নয়। রাষ্ট্রপতি ভাষণ পাঠ করছেন, সেই সময় বিরোধীরা দলের নেতারা দিয়ে চলেছেন স্লোগান, এবং গোটাটাই হয়েছে অসংসদীয় কায়দায়। প্রয়োগ করা হয় অশালীন ভাষা। স্পেনের সিদ্ধান্তে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। সে দেশের সরকার জানিয়েছে ৫ লক্ষ অনিয়মিত অভিবাসীকে তারা বৈধকরণ করবে, কিন্তু তার জন্য তারা কিছু শর্ত আরোপ করেছে। একটি হচ্ছে পাসপোর্ট, দ্বিতীয়টি বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই দুটি সরকারের ঘরে জমা করতে হবে। আগামী এপ্রিলের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে।
স্পেন সরকারের এই ঘোষণায় সে দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকেরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ শুরু করেছেন। বিশেষ করে পাসপোর্ট এবং আবেদনকারীর বিরুদ্ধে দেশে কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার সনদ বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিজেদের দেশ থেকে সংগ্রহ করতে শুরু করেছেন। তবে তাদের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে তারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জোগাড় করতে পারবে না, ফলে বাংলাদেশের 10,000 নাগরিকের স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। এই বিষয়ে গত জানুয়ারিতে স্পেন সরকার সিদ্ধান্ত নিয়েছিল। বামপন্থী দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এর আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী গত বছরের 31 যুগটা তথ্যপ্রযুক্তির তো বটেই, আরও সুস্পষ্টভাবে এআই যুগের। এটা এমন একটি প্রযুক্তি যা দিয়ে হেন কিছু নেই যা করা যায় না। ছোটবেলায় বাংলা রচনার অন্যতম বিষয় থাকত বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আধুনিক প্রযুক্তির যুগে সেটা ঘুরিয়ে বলা যেতে পারে এআই আশীর্বাদ না অভিশাপ। একদিকে এই প্রযুক্তি মানবজীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, আবার কিছু ক্ষেত্রে সেটা অভিশাপ। এআই দিয়ে অনেকে তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, কেরিয়ারের চূড়া তারা স্পর্শ করেছে। এই প্রযুক্তির সাহায্যে মানুষ আয় করতে পারে, আবার এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে মানুষ বিভ্রান্ত তৈরি করতে পারে। এই প্রযুক্তি মানুষকে আবার প্রতারিত করেছে। এআই প্রযুক্তি কি? এআই পুরো কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল তখন কোনো প্রান্ত থেকে বলা হচ্ছিল এটা বোকা বাক্সের আধুনিক সংস্করণ, এটা শুধু মানুষের নির্দেশ মেনে কাজ করে। কিন্তু এখন এমন এক প্রযুক্তি এসেছে যে প্রযুক্তি মানুষের মতো লিখতে পারে, শিখতে পারে, বলতে পারে, এমনকি ছবিও বানাতে পারে। বলা যেতে পারে মানুষের বিকল্প এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। এআই প্রযুক্তি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে না, বরং মানুষের দ্রুততম সময়ের মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি সিদ্ধান্ত নির্ভুল। এটা কম্পিউটারকে শেখায়, তাকে নির্দেশ দেয়। আমরা যেমন দেখে শুনে অভিজ্ঞতা থেকে শিখি, এআই প্রযুক্তিকে শেখানো হয় বিপুল পরিমাণ ডেটা দিয়ে। ধরা যাক কেউ একজন ফেসবুক ব্যবহার করছে, সে দেখছে কারো পোস্ট বা কারো ভিডিও। এসবের পিছে কাজ করে এআই প্রযুক্তি। এই প্রযুক্তি শিখতে পারে মানুষের কণ্ঠস্বর, মুখের ভাব, এমনকি লেখার স্টাইল পর্যন্ত। 1971 সালের মার্চ মাসের প্রতিটি প্রহর ছিল বাঙালির রক্তকণিকা উত্তপ্ত করার সময়। 7 মার্চের ঐতিহাসিক দিকনির্দেশনার পর থেকে প্রতিটি দিনই হয়ে উঠেছিল পাকিস্তান সরকারের কফিনে এক একটি পেরেক। আজ 13 মার্চ। 1971 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এদিন কেবল আন্দোলন নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক ভিত রচিত হয়েছিল। 13 মার্চ ছিল অসহযোগ আন্দোলনের দ্বাদশ দিন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে শোষক চক্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার মানুষ আজ মুক্তি চায়, তারা তাদের অধিকার আদায় করে ছাড়বে। বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশে সরকারি ও আধা সরকারি অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকে। ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের সাধারণ পিয়ন পর্যন্ত সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ঘোষণা করেন। পাকিস্তানি জান্তা শাসক ইয়াহিয়া খানের সামরিক ডিক্রি সেদিন বাঙালির আত্মবিশ্বাসের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। 13 মার্চ ঢাকার রাজপথ ছিল মিছিলে মিছিলে উত্তাল। বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিটি পাড়া মহল্লায় সংগ্রাম পরিষদ গঠনের কাজ আরও বেগবান হয়। ছাত্রনেতারা রাজপথে কুচকাওয়াজের মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। বঙ্গবন্ধু ও বাঙালি জাতি সেদিন একই সত্তায় মিশে গিয়েছিল। এদিন শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরাও রাজপথে নেমে এসে ঘোষণা করেন যে বাঙালির এই জাগরণ আর থামানো সম্ভব নয়। পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এটি ছিল এক চূড়ান্ত ও সংগঠিত বিদ্রোহ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে। ডাক্তার রফিক জানান, এর আগে সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।